বিশেষ আমার সিনেমার সাইনিং নিয়ে সিনেমা না করে সিনেমার টাকা ফেরত দিচ্ছেন। 1 লাখ টাকা সাইনিং মানি দিয়েছিলাম। আমি ওনাকে বলেছিলাম আমার টাকাটা ফেরত দেওয়ার জন্য। তো উনি এগুলো নিয়ে কোনো রেসপন্স করে না। উনি যদি টাকা ফেরত না দেয় আমি এটার ব্যবস্থা অবশ্যই নিব। এখন যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, ওই কারণে আমি এখন কিছু চুপ করে আছি আর কি। আমার মনে হয় সাইনিং মানি নিয়ে সিনেমা না করা বা সিনেমা না করলে সাইনিং মানি ফেরত না দেওয়া, এটা এক ধরনের ব্যবসা। আর্টিস্টদের কারণেই সিনেমাগুলো হয় না, মাঝপথে গিয়ে অনেকজন লস খায়। ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না বিদায় আমি শুটিং করতে যেতে পারছি না। এই জাহিতন্ত হচ্ছে যে কি তার ভিসা আছে, আমার ভিসা নেই। আমার অনেক কিছুই অপছন্দ, যেমন ধরেন আর্টিস্টের ক্ষেত্রে বলে আমি একটা শুটিং আমি কালকে করব, সাপোজ আমার আর্টিস্টকে বলে দেওয়া হয় সকাল 6টা বাজে আসবেন, তো আমি তো জানি সে 8টা বাজে আসবে। তো এরপরও বাংলাদেশের কিছু আর্টিস্ট আছে না যারা হচ্ছে 12টা 1টা বাজে আসে, এগুলো আমার ভালো লাগে না, এগুলো আমার অপছন্দ মিডিয়াতে ইন্ডাস্ট্রিতে। এগুলো হয় কি, এগুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হই। প্রডিউসাররা তো আমাদেরকে দিয়ে দেয়, এই বাজেটটা দিয়ে দেয় যে এটার মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হবে। এখন আমার যদি একদিন শুটিং যদি বাড়তি যায় আর্টিস্টের কারণে, তাহলে এটা আমারই লস, এই ক্ষতিপূরণ তো আর আর্টিস্ট দিবে না। তো এটাই আমার অপছন্দ আর কি। আর পছন্দ বলতে অনেক কিছুই পছন্দ আছে। পছন্দ বলতে আমি আমার কাজগুলোকে আমি বেশিরভাগ সাবজেক্টিভ ছবি বা সাবজেক্টিভ গল্প নিয়ে কাজ করার ট্রাই করি, যে গল্পটার মাধ্যমে সমাজ কিছু শিখবে, তারপর আমাদের সমাজ কিছু শিখবে। তো আমি এই সমস্ত গল্প নিয়ে ট্রাই করি। তো আমাদের ঢাকা শহরে না সাবজেক্টিভ কাজগুলো হচ্ছে শুটিং করা খুব টাফ, কারণ এটা হচ্ছে শহরে। ওই সাবজেক্টিভ ছবিগুলো বেশিরভাগ গ্রামে করতে হয়, যেমন সিলেট, বান্দরবান, কক্সবাজার। এই যে শুটিংয়ের মারফতে আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল হয়, এটাই আর কি। মানে ট্রাভেলও হচ্ছে, কাজও হচ্ছে। আমার কাজের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে হচ্ছে এই কাছের মানুষ একটা আছে, প্রায় মিলিয়ন প্লাস আর কি এগুলা। তারপর লাস্ট এর আগে একটা কাজ হচ্ছে মনময়ূরী। লাস্ট আমি 3টা কাজ করি, দিওয়ানা, মন্ত্রতন্ত্র আর হচ্ছে মনময়ূরী। আর মনময়ূরীটার গান ছিল আশরাফুল বাবেরের, কাস্টিংয়ে ছিল শাকিলা পারভিন আর তারেক জামান ভাই। আর মন্ত্রতন্ত্রটা হচ্ছে যে কি আর টিভি বাংলা গাইনের সানজিদারে মিসিঙ্গার ছিল। আর হচ্ছে আপনার হচ্ছে এই ইমতু রাতিশ ভাই আর হচ্ছে নসীন সুদা মডেল ছিল আর কি। আমি 2014 সালে চিন্তা করি যে কি মানে আমার একটা কাকা, তো উনি হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রির একজন নির্মাতা। তো ওনাকে দেখে আমিও চিন্তা করছি আমিও ডিরেক্টর হব। তো এরপরে দিয়ে কাকাকে বলি যে কাকা আমাকে আপনার সাথে নিয়ে যান, যে আমি কাজ শিখবো, ডিরেকশন কীভাবে, যে আমি কাজগুলো শিখবো। তো এরপরে দিয়ে কাকা হচ্ছে যে কি আমাকে বলে তুই মিডিয়াতে এসে কী করবি, তুই পড়াশোনা করতেছিস, পড়াশোনা কর, ভালো কিছু করবি। তো আমি এরপরে 2014 পরে আমি 15তে আমি আর কাকা বা ফ্যামিলির কথা শুনি নাই। আমি রাগ করে চিটং থেকে ঢাকা চলে আসছি। আসার পরেও আমার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, প্রায় 5-6 মাস আর কি। তো এরপরে কাজ করতে 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 আজকে এই জায়গায় আসছি আর কি। আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমি তো কাউকে চিনতাম না। ঢাকা শহরে এসেছিলাম, একটা রুম নিয়ে থাকতাম প্রথমে, তো কাউকে চিনতাম না, জানতাম না। কিছু পরিচিত আর্টিস্ট ছিল আর কি, তো যারা আমাকে হেল্প করছে এই ব্যাপারে, আমি ওদের সহযোগিতা নিয়ে আগাইছিলাম আর কি। আর্টিস্ট শিডিউলগুলো আমি শুরু থেকে নিতাম কাস্টিং ডিরেক্টরের মাধ্যমে। তখন তো আমি ডিরেক্টর, আমাকে তো কেউ চিনত না। আমি কাস্টিং ডিরেক্টরকে বলতাম যে আমার এই কাজ, আমার অমুককে লাগবে, একটু ম্যানেজ করে দিতে হবে। কাস্টিং ডিরেক্টরের মাধ্যমে ফার্স্ট ওয়েতে আমি আর্টিস্ট ম্যানেজ করি। এরপর আমার কাজ হওয়ার পর তো মানুষ আমাকে চিনছে, মিডিয়া চিনছে, সবাই চিনছে, এই আর কি। এরপরে আর্টিস্টরা আমাকে নিজেই শিডিউল দেয়। আমি সামনে একটা সিনেমা বানাবো, আমি ডিক্লারেশন খুব শীঘ্রই দিব। আমার মনে হয়েছে আমার গল্পটার সাথে আমার ওই ক্যারেক্টারের সাথে অপু বিশ্বাসই যাবে, ওই কারণে আমি অপু বিশ্বাসের সাথে কথা বলেছি। গল্প শুনেছে সে, গল্প শোনার পরে এটা তো মানে একদিনে হয় নাই, এটা ধাপে 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 হয়েছে। পরবর্তীতে যখন আমি ওনাকে 1 লাখ টাকা সাইনিং মানি দিয়েছিলাম, 1 লাখ টাকা আমার মানে ছবিও আছে, এগ্রিমেন্টও আছে, সব কিছু আছে। 1 লাখ টাকা সাইনিং মানি দেওয়ার পর পরবর্তী ওনার সাথে আমার ডেট মিলতেছিল না, বা ওনার বিভিন্ন কারণে মনোমালিন্য হচ্ছে, যেহেতু আমি বলছি থাক, সম্পর্ক আছে, থাক, কাজ আমি আপনার সাথে করবো না। আমি ওনাকে বলেছিলাম আমার টাকাটা ফেরত দেওয়ার জন্য। তো উনি এগুলো নিয়ে কোনো রেসপন্স করে না। উনি যদি টাকা ফেরত না দেয় আমি এটার ব্যবস্থা অবশ্যই নিব। এখন যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, ওই কারণে আমি এখন কিছু চুপ করে আছি আর কি। আমি ওনার সাথে যোগাযোগ করেছি তো ওনাকে, এবং টাকা ফেরত দেওয়ার কথাও বলেছিলাম। উনি আমাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, না থ্রেটমূলক কোনো কথা বলে নাই আজ পর্যন্ত, যে টাকা ফেরত না দেওয়ার জন্য উনি যা বলার প্রয়োজন দরকার উনি তাই বলে আর কি। উনি আমাকে ল শিখায়, এই আর কি। তো আমি হচ্ছে এখন দেশের পরিস্থিতি খারাপ, যেহেতু আমি এখনও আগাচ্ছি না লিগ্যাল অ্যাকশনে। অবশ্যই আমি লিগ্যাল অ্যাকশনে যাব। আমার মনে হয় সাইনিং মানি নিয়ে সিনেমা না করা বা সিনেমা না করলে সাইনিং মানি ফেরত না দেওয়া, এটা এক ধরনের ব্যবসা। আমি আমি আমার টাকাটা তো আমার সিনেমার ইনভেস্টেড টাকা। আমার 1 লাখ টাকা মানে আমার অনেক কিছু এই সিনেমাতে। আমার যদি 60 লাখ টাকা সিনেমার বাজেট থাকে, এখন 59 লাখ টাকা হয়ে গেছে তার জন্য, তাই না? এখন ওই 1 লাখ টাকা তো ওনার দিতে হবে। আমি এখন দেশের অবস্থা খারাপ বলে আমি এখন কিছু বলছি না। দেশের সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হোক, দেখবেন যে আমি লিগ্যাল অ্যাকশনে যাবো তার।
বিরুদ্ধে। ওর সাথে হয়েছিল, ওর সাথে হওয়ার পরে আমি নায়কের সাথে এগ্রিমেন্ট করতে যাব, শুটিংয়ে যাব। ওই টাইমের মধ্যে আমার তো বাকিগুলো তো ক্যারেক্টার আর্টিস্ট, ওগুলোর সাথে এগ্রিমেন্ট করতে হবে না আমার। ওই টাইমের মধ্যে সে হচ্ছে যে কি মানে আমার সাথে এই ধরনের ফল্টিটা নেই আর কি। আমি তো আইনের আশ্রয়ও নেব, আমি শিল্পী সমিতিতেও একটা অভিযোগ জানাবো যে অপবিশ্বাস আমার সিনেমা সাইনিং নিয়ে সিনেমা না করে সিনেমার টাকা ফেরত দিচ্ছে না। এটা ইন্ডাস্ট্রির ক্ষতি না তো? আজকে এতগুলো সিনেমা হচ্ছে না কেন? আর্টিস্টদের কারণেই তো হচ্ছে না। কোন ডিরেক্টরটা চায় না তার একটা সিনেমা না হোক, কোন প্রডিউসারটা চায় না তার ব্যবসা না হোক? আর্টিস্টদের কারণেই সিনেমাগুলো হয় না। মাঝপথে গিয়ে অনেকজন লস খায়, ডিরেক্টরদের ক্ষতি হয়, প্রডিউসারের ক্ষতি হয়। সব আর্টিস্টের কথা বলবো না আমি, সব আর্টিস্ট না, কিছু আর্টিস্ট আছে যাদের কারণে আজকে সিনেমার এই অবস্থা। আমি যখন ওনার সাথে সাইনিং করি তখন ও তো ইন্ডিয়া থেকে একটা সিনেমা করে আসে, এরপরে ওর লাল শাড়ি বানাই, ছায়াবৃক্ষ বানায়, অনেক কিছুই বানাই। তো ওর তখন তখন ওর মার্কেট ছিল বলতে গেলে, এই বছর দেড় বছর ও ডাউন হয়ে গেছে, তখন ওর মার্কেটটা আপে ছিল। তো ওই কারণে আমি অপবিশ্বাসকে নিয়েছি এবং ক্যারেক্টার ওয়াইসে অপবিশ্বাস যাচ্ছিল, পরিমণি যাচ্ছিল। তো আমি দেখতেছি আমি যখন পরিমণিকে রিচ করতে পারতেছি না তখন আমি অপবিশ্বাসকে নিলাম আর কি। কিন্তু অপবিশ্বাস যে এরকম, ওর ক্যারেক্টার যে এরকম আমি তো ওইটা পার্সোনালি জানতাম না, কারণ এর আগে তো পার্সোনালি তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কাজের মাধ্যমেই সম্পর্কটা ক্রিয়েট হয়েছে আর কি। হ্যাঁ, এখন তো আমি চিন্তা করতেছি আমার পরবর্তী সিনেমার জন্য পরিমণিকে চিন্তা করতেছি। এখন ওর সাথে কথা বলছি, স্ক্রিপ্ট নিয়ে আমরা খুব শীঘ্রই বসবো। যদি হয়ে যায় তাহলে আমরা এগ্রিমেন্ট করে কাজে চলে যাব। আচ্ছা, আমার রিসেন্ট 2টা গান আমরা করতেছি আর টিভির ইয়ংস্টারের চ্যাম্পিয়ন জাহিদ অন্তুকে নিয়ে। ওই গান দুটার শুটিং হচ্ছে যে কি ইন্ডিয়াতে। তো এখন হচ্ছে যে কি ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না বিদায় আমি শুটিং করতে যেতে পারছি না। এই জাহিদ অন্তু হচ্ছে যে কি তার ভিসা আছে, আমার ভিসা নেই। তো আমি ইন্ডিয়ান সরকারের কাছে অনুরোধ জানাবো যে কি আপনারা ভিসাটা চালু করে দিন। আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ ইন্ডিয়াতে ঘুরতে যায়, কাজ করতে যায়, শুটিং করতে যায়, মেডিকেলে ডক্টর দেখাতে যায়। তো আপনারা বিষয়টা চালু করে দিন, আপনার কাছে একটা অনুরোধ থাকবে আর কি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শকরা আছে বলে আজকে আমরা ডিরেক্টর, মিডিয়া, আমাদের কাজগুলো বেঁচে আছে। আমরা ভালো ভালো কাজ করতে পারি। আমরা একটা কাজ রিলিজ দেওয়ার পর তাদের আগ্রহ দেখে, তাদের রেসপন্স দেখার পর আমাদের ভালো লাগে, আর্টিস্টদের ভালো লাগে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা পজিটিভলি নেবেন আমাদের কাজগুলো। আমাদের যদি কোনো ভুল হয় আমাদেরকে দেখিয়ে দিবেন, আমরা সংশোধন হওয়ার চেষ্টা ট্রাই করব।